দাহসজ্জা লিখেছেন রাইহা জুবায়ের রিপ্তি। পর্ব সংখ্যা ৩। শাহবাগের বিকেলটা নরম রোদের মতো। পাকুড় গাছের ছায়ায় বসে থাকা ছাত্র ছাত্রীদের হাসি যেন হাওয়ার সঙ্গে ভেসে বেড়ায়। টিএসসির পাশ দিয়ে কেউ হাতে ধরা প্রেস ক্লাবের ধারে দাঁড়িয়ে থাকা সাংবাদিকের কাগজপত্র ও চা পাতার কাপের ঠোঁট ছোঁয়ানো ক্লান্ত তরুণ, কারো আবার কোনো অচেনা গল্পে হারিয়ে যাওয়া, সব মিলিয়ে এক বর্ণিল বিষণ্ণ প্রলেপে রাঙায় এই শাহবাগকে। ফুলওয়ালারা ঝুড়ি তখনও আধ ভরা, রজনীগন্ধার গন্ধে বিকেলটা আরো কোমল মনে হয়। শিশু পার্ক থেকে ভেসে আসে বাচ্চাদের হাসি, আর পাশেই কোনো এক শিল্পী রং তুলিতে আঁকছে শাহবাগেরই মুখোশ ছবি। ছবির ভেতরে মিশে থাকে ঢাকা শহরের দারিদ্র্য, সৌন্দর্য আর সম্ভাবনা। পুরনো বইয়ের দোকানে তখনও কেউ ঘেঁটে চলেছে ধুলো ধরা পৃষ্ঠা, খুঁজে চলেছে কবিতা কিংবা বিপ্লবের কোনো পুরনো লাইন। রিকশাওয়ালার ক্লান্ত পায়ে সিগারেট ধরায় আর বলে, বিকেলটা ভালো জানেন। শহরের ভিড়ও তখন গলা নামায়। এই শহরে প্রেমও হয় বিকেলের আলোয়। কোনো এক কোণায় দাঁড়িয়ে থাকা দুজন চোখের ভাষায় বলে দেয় হাজার শব্দ। শাহবাগের বিকেল যেন ঢাকার হৃদস্পন্দন একটু ধীর হওয়ার সময়। এক ক্লান্ত কবি রোদে ঝলসানো চিঠির প্রান্তে বসে শহরের নিঃশব্দ ব্যথা লিখে যায়। কখনো ইতিহাস, কখনো আন্দোলন বা কখনো প্রেম, সব একসঙ্গে হাঁটতে থাকে রাস্তার পিছে পা রেখে। শাহবাগের মোড়ে এসে দাঁড়িয়ে আছে উর্মি আর তেহরান। তেহরানের যাওয়ার কথা ছিল মোতালেব ভূঁইয়ার সাথে হসপিটালে, কিন্তু শেষমেশ কেন জানি বারণ করে দিলেন মোতালেব ভূঁইয়া নিজেই। অজ্ঞত যেতে হলো মেহেরিন আর মেহেরিনের মা সানজিদা বেগমকে। তেহরান ঘরমাক্ত মুখটা রুমাল দিয়ে মুছে পকেট থেকে ফোনটা বের করে উর্মির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ভাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো কত দূর। উর্মি ভাইকে ফোন করলো। ইমন নীলক্ষেত অবধি হেঁটে এসেছে। অপরিচিত নম্বর দেখে রিসিভ করতেই উর্মির গলা শুনল, ভাইয়া কই তুই? ইমন সামনের রাস্তায় তাকিয়ে বলল, নীলক্ষেত। আমি এসে দাঁড়িয়ে গেছি। একা না। ইমন ভাবল মেহেরিনও আছে সাথে, তাই কিছুটা খুশি মন নিয়ে বলল, আসছি আমি। উর্মির কান থেকে ফোন নামিয়ে তেহরানের দিকে এগিয়ে দিয়েই তেহরান বলল, কত দূর? নীলক্ষেত আছে। ওহ, তাহলে খুব একটা বেশি দূরে নেই। উর্মি আশেপাশে তাকালো। একটা ট্রাক এসে দাঁড়িয়েছে। ট্রাকে চাল ডাল তেল দেখতে পেল উর্মি। ট্রাকটা দেখেই আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন এগিয়ে এসে ট্রাকটার কাছে দাঁড়ালো। তারপরে মুহূর্তে একটা কালো প্রাইভেট কার এসে থামলো। গাড়ি থেকে নামলো এক পুরুষ। পরনে তার সাদা পাঞ্জাবি, দেহের রং হলদে ফর্সা, চুলগুলো জেল দিয়ে সেট করা। উর্মি তাকিয়ে দেখলো একবার। তেহরান উর্মির দৃষ্টি তাক করে সেই দিকে তাকালো। তাদের সিটির মেয়র ইব্রাহিম এসেছেন। গতকাল মাইকিং করা হয়েছিল, ত্রাণ বিতরণ করা হবে, সেজন্য এসেছেন। ইব্রাহিম কয়েকজনকে নিজ হাতে ত্রাণের সামগ্রী তুলে দিল। প্রেস মিডিয়াও এসেছে। কি দেখছো ওদিকে? ওখানে কি হচ্ছে? আমাদের এমপি তার জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে, সেটাই বিলাচ্ছেন। উর্মিদের গ্রামেও তো তাদের চেয়ারম্যান এভাবে নিজ হাতে চাল ডালের প্যাকেট ধরিয়ে দিত। তার মানে যিনি ত্রাণ দিচ্ছেন তুলে হাতে, তিনি এমপি? এমপি? এমপি। নাম কি ওনার? তার মানে যিনি ত্রাণ দিচ্ছেন তুলে হাতে, তিনি এমপি? এমপি? এমপি। নাম কি ওনার? এমপির নওয়াজ সুলেমান সুলতান। উর্মি মনে মনে নামটা উচ্চারণ করলো। উনি তাহলে এমপি? উর্মির পানি পিপাসা পেয়ে গেল রোদে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার ফলে, সেজন্য বারবার গলায় হাত দিচ্ছিল। পাশ থেকে তেহরান উর্মিকে দেখে বলল, পানি খাবে? পিপাসা পেয়েছে? উর্মি ওপর নিচ
মাথা ঝাঁকালো। তেহরান চলে গেল পানি আনতে। ইব্রাহিম কিছু ত্রাণ নিজের হাতে দিয়ে বাকিগুলো ছেলেপুলেদের দিতে বলে সাইডে সরে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে সোলেমানকে জানিয়ে দিল ত্রাণ বিতরণ করা হয়ে গেছে। কথাটা বলেই ফোনটা কেটে ইব্রাহিম হালকা ঘাড় ঘোরাতেই দেখলো দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা অতি সাধারণ লাগলো, পরনে নীল কালারের থ্রি পিস, চোখ মুখ কেমন শুষ্ক। ইব্রাহিমের দরিদ্র মনে হলো উর্মিকে। চোখাচোখি হলো উর্মি আর ইব্রাহিমের। ইব্রাহিম ভেবে নিল মেয়েটা বোধহয় ত্রাণ নিতে এসেছে, কিন্তু লজ্জায় এগিয়ে আসছে না মিডিয়ার কারণে। সেজন্য ইব্রাহিম তার দলের একজনকে ডেকে বলল, ওই যে মেয়েটা দেখছিস, মেয়েকে তাকেও দিয়ে আসবি, বোধহয় লজ্জা পাচ্ছে নিতে। ঠিক আছে ভাই। ইব্রাহিম গাড়ির ভেতরে ঢুকে বসে রইল। ছেলেটা এক প্যাকেট চাল ডাল নিয়ে উর্মির দিকে এগিয়ে দিয়ে বলল, আপু ধরুন, এটা আপনার জন্য। প্যাকেটটা উর্মির হাতে ধরিয়ে দিয়েই চলে গেল। উর্মি হতবিহ্বল হয়ে গেল। তেহরান আসলো পানির বোতল নিয়ে। উর্মির হাতে ত্রাণের সামগ্রী দেখে বলল, এই মেয়ে, তুমি ত্রাণ দিয়ে কি করবে? ডাল চালের অভাব পড়েছে তোমার? আমাকে বলো, আমি কিনে দিচ্ছি। উর্মি ভড়কে গেল। আমি ত্রাণ নিতে চাইনি। এক ছেলে হুট করে ধরিয়ে দিয়ে চলে গেল। তেহরান উর্মির হাত থেকে ত্রাণের সামগ্রী নিয়ে ওই ট্রাকের কাছে গিয়ে বলল, এ ভাই, আপনাদের ত্রাণ নিন, যার লাগবে তাকে দিন, যার লাগবে না, যে নিতে চায় না তাকে কেন সেধে দিতে যান? দূর থেকে ইমন দেখলো উর্মিকে। 2 মাস পর বোনকে দেখছে। এগিয়ে আসলো বোনের কাছে। উর্মি ভাইকে দেখে জড়িয়ে ধরলো। কেমন শুকিয়ে গেছে তার ভাই, ফর্সা শরীর পুড়ে কেমন কালো হয়েছে। ইমন বোনকে আদর করে জিজ্ঞাসা করলো, মেহেরিনকে যে দেখছি না। মেহেরিন তো আসেনি ভাইয়া। ইমন চমকালো। একা এসেছিস তাহলে? না, তেহরান ভাইয়া নিয়ে এসেছে। তেহরান এগিয়ে আসলো, ইমনকে দেখে বলল, আপনি ইমন? জি। আপনার 2 ভাই বোন, কথা বলুন, আমি সাইডে আছি। ধানমন্ডি রোড 4-এর ল্যাব এইড কার্ডিয়াক হসপিটালের করিডোরে বসে আছে তেহরিন। ভেতরে কি সব বলছে ডক্টর তা জানে না সে। কত কত করে সাথে যেতে চাইলো ভেতরে, কিন্তু মোতালেব ভূঁইয়া আসতে বারণ করেছে তাকে। অগত্যা মাকে নিয়ে বাহিরে বসে আছে চেম্বারে। ডক্টরের চেয়ারে বসে আছে মোতালেব ভূঁইয়া। ডক্টর ফাইলগুলো দেখছেন। দেখা শেষ হতেই ডক্টর বললেন, আপনাকে আমি কি বলেছিলাম? মোতালেব ভূঁইয়া মাথা নিচু করে রাখেন। ডক্টর আব্দুল্লাহ রিপোর্টের ফাইলটা টেবিলে রেখে বলল, দেখুন মোতালেব, আপনার হার্টের অবস্থা এখন খুব খারাপ। এটি আর স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলো এর প্রভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই আমরা একমাত্র হার্ট ট্রান্সপ্লান্টের মাধ্যমে আপনাকে সুস্থ করতে পারবো। আপনাকে বলার পরও আপনি কেন অপারেশনের দিকে আগাচ্ছেন না? এতে যে আপনার আয়ু ফুরানোর দিকে, সেটা কি খেয়াল আছে? মোতালেব ভূঁইয়া শান্ত গলায় বলল, সে তো অনেক খরচের ব্যাপার ডাক্তার। হ্যাঁ, তবে আমাদের কাছে এখন এই একটাই অপশন, হার্ট ট্রান্সপ্লান্ট। আপনার নতুন হার্টের জন্য আমরা একজন ডোনার সন্ধান করব, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অপারেশন হবে। আজকাল এই প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে, তবে সব সময় কিছু ঝুঁকি থাকে। কিন্তু আপনার হার্টের অবস্থা এতটাই খারাপ যে আর দেরি করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে। খরচ কত হতে পারে? এই ধরুন 20-25 লাখ। মোতালেব ভূঁইয়া নীরব হয়ে রইল। 20-25 লাখ টাকা যদি তার নিজের পেছনে ব্যয় করেন তিনি, তাহলে তার পরিবার কিভাবে চলবে? তার ব্যবসার কি হবে? মেয়ে বিয়ে দিবে কি করে? অপারেশন করাটা কি খুব জরুরি ডাক্তার? ঔষধ খেয়ে সারানো যাবে না? শুরুর দিকে আসলে চেষ্টা করা যেত, কিন্তু লাস্ট পর্যায়ে আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো মানেই হয় না। অপারেশন একমাত্র পন্থা। আপনি যত এগোবেন অপারেশনের দিকে ততই আপনার জন্য মঙ্গল। কারণ এরপর হার্ট অ্যাটাক করে বসলে মনে হয় না আর বাঁচবেন। মোতালেব ভূঁইয়া ফাইলটা নিয়ে উঠে দাঁড়ালেন। আপনাকে পরে জানাবো ডাক্তার। বেরিয়ে আসলেন মোতালেব ভূঁইয়া। বেশ কয়েক বছর ধরেই শ্বাসকষ্ট, ক্লান্তি, বুকের চাপ সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস হলো সে জেনেছে তার এই রোগের কথা, কিন্তু তার ব্যবসা, নিজের পুঁজি তো এত নেই। কত থাকতে পারে? 7-8 লাখ।
এই টাকায় তো অপারেশন হবে না। মেহেরিন বাবার বিষণ্ণ চেহারা দেখে বলল, বাবা সব ঠিক আছে? আমাকে কেন সাথে যেতে দিলে না? ডক্টর কি বলেছে? মোতালেব ভুইয়া মেয়ের মোতালেব ভুইয়া মেয়েটার মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলেন। তেমন কিছু না রে মা, ঔষধ দিয়েছেন, বলেছেন খেলে সেরে যাবে। অনেকদিন ধরেই তো খাচ্ছ ওষুধ বাবা, ছাড়ার তো নাম নিচ্ছে না, এবার বলেছে সেরে যাবে। বাসায় চল। এবার বলছে সেরে যাবে, বাসায় চল। মহাদেবপুরের নিজ বাড়িতে এসেছেন ভোরের। বাসার সুলতান। ইচ্ছে ছিল সোলেমানের হবু বউটাকে দেখার, কিন্তু এসে শুনতে পেল তারা ঢাকায় গিয়েছেন। বাসার সুলতান দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে ছেলেকে কল লাগালো। চট্টগ্রামের সবচেয়ে দামি হোটেল এস এস খালেদ রোডের খালখান বাজার থাকা রেডিসন ব্লু হোটেলের 15 তলা একটি কক্ষের ওপর শুয়ে আছে এজওয়ান সুলতান। শরীরে তার সাদা রঙের ব্ল্যাঙ্কেট, যা কোমর অবধি ঢাকা, উন্মুক্ত ধবধবে ফর্সা পিঠ। ফোন বেজে চলছে, কিন্তু এজওয়ান ধরছে না। কিন্তু ফোনও থেমে নেই, এক নাগাড়ে বেজেই চলছে। এজওয়ান এবার বিরক্ত হয়ে বা হাত দিয়ে ঘুম ঘুম চোখে মোবাইল খুঁজে নম্বর না দেখেই কানে নিয়ে বলল, হ্যালো, কে রে? কার এত গুদ কার এত গুদগুদি উঠেছে? ঘরে কি বাপ ভাই নাই? আমাকে ফোন দিয়ে বিরক্ত করছিস? দেখছিস ফোন ধরছি না, তারপরও বারবার কেন ফোন দিচ্ছিস? আমি তোর বাপ এজওয়ান, ভদ্রভাবে কথা বল। এজওয়ান কান থেকে ফোনটা নামিয়ে নম্বরটা দেখে নিল। ভুলে বাপকে এসব বলে দিল। ফোন কেন দিচ্ছ? খোঁজ খবর জানার জন্য। কয়টার খবর জানতে চাও, রাতের নাকি দিনের? বেয়াদব, ঢাকা আসছিস কবে? কাল পরশু। তুমি কোথায়? গ্রামে। গ্রামে কেন? এমনি। আচ্ছা, রাখি। এজন কান থেকে ফোন নামিয়ে আড়মোড়া ভেঙে পাশে ফিরতেই অর্ধনগ্ন হয়ে এজওয়ানের দিকে তাকিয়ে থাকা মেয়েটাকে দেখে মুহূর্তেই মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল। নীল চোখের অধিকারী এই পুরুষটির। বিছানা ছেড়ে উঠে মেয়েটার দিকে এগিয়ে আসলো। মেয়েটার চোখ মুখে হাসি। ভেবেছে এজওয়ান সুলতান বোধ হয় কাছে টেনে নেবে, কিন্তু তা ভুল প্রমাণ হলো। এজওয়ান মেয়েটার মাথার চুলগুলো টেনে ধরে বলল, তোর সাহস তো কম না? তুই এখনো আমার রুমের ভেতর আছিস? তোকে বলেছিলাম না চলে যেতে? বলেছিলাম না এই মুখ আর না দেখাতে? তারপরও তুই এই ভুল কি করে করলি? তুই জানিস না এজন সুলতান এক মুখ এক শরীর দ্বিতীয়বার দেখতে পছন্দ করে না। মেয়েটা ব্যথায় চোখ মুখ খিচে ধরল। ছাড়া পাওয়ার জন্য বলল, আমার ভুল হয়ে গেছে জোয়ান, আমি তো জাস্ট তোমায় খুশি। মেয়েটাকে থামিয়ে দিয়ে এজন বলল, তুই আমার নাম ধরে কেন ডাকলি? তোকে এই অধিকার কে দিছে? এক রাত কি বিছানার ঠাঁই পেয়েছিস? এতে তুই সাপের 5 পা দেখে ফেলেছিস? তুই করে ডাকছিস তুমি করে ডাকছিস আমায়? তোর মতন হাজারো মেয়ে একটা রাত আমার সাথে কাটানোর জন্য মরিয়া হয়ে যায়। জাস্ট 5 সেকেন্ড পাবি এই রুম থেকে বের হওয়ার জন্য। 5 থেকে 6 যাবে মানেই তোকে আমি পুঁতে রেখে দিব। মেয়েটার জীবনে ভয় আছে। এজন সাথে এক রাত কাটানোর জন্যই গতকাল এসেছিল পার্টিতে। নিচ থেকে ঘাসাঘাসি করেছিল এজওয়ানের সাথে। জানা ছিল না এই ছেলে এমন ব্যবহার করবে। পাশ থেকে ওড়না নিয়ে নিজেকে ঢেকে নিচ থেকে জামাটা নিয়েই দৌড়ে বেরিয়ে গেল। বাহাদুর আসছিল এজওয়ানের রুমের দিকে। আকস্মিক মেয়েটাকে এভাবে বের হতে দেখে রুমে ঢুকে দেখলো এজওয়ান সোফায় বসে টেবিলের ওপর 2 পা রেখে সিগারেট খাচ্ছে। ওভাবে চলে গেল কেন মেয়েটা? আগে যান পরে মান। আর এই মাতারিকে কালকে পাঠিয়েছিল আমার রুমে, তোকে নিয়েই তো সাথে ঢুকলো মেয়েটা। ভেবেছি তুই আমি কখনো মেয়েদের নিচ থেকে আনি না, ওরাই আসে নিচ থেকে। আর জানিস এই মেয়েটা ভার্জিন না। বাহাদুর মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জিজ্ঞেস কর কিভাবে বুঝলাম? অবশ্যই ছুঁয়ে। হুম, আমি কিছুই করিনি। তাইলে বুঝলি কেমনে? এক্সপেরিয়েন্স থেকে। এটা বোঝার জন্য এখন আমায় মেয়েদের শরীর ধরা ছোঁয়ার দরকার পড়ে না, চেহারা দেখলেই বোঝা যায়। এজন্য মেয়েটাকে রাতেই বলেছি চলে যেতে। এমনি আর কতদিন চলবে জোয়ান? যতদিন বেঁচে আছি। বিয়ে শাদির পরও কি এসব চলবে? বিয়ে আর আমি দুটোই দুই মেরুর হালা। এদের একসাথে করা ইম্পসিবল।
গ্লাসে মদ ঢাল, কথা না বলে। সোলেমান ভাই জানলে কিন্তু খবর আছে। কে জানাবে, তুই? আমার কি মরার শখ জাগছে নাকি যে বলতে যাব? গুড, তাহলে চুপ থাক। আসলে কি তুই এমনটাই থাকবি? কোনো ডাউট আছে? কি দরকার এত নারীর সাথে মেলামেশা করার? বিয়ে করে বউয়ের সাথেই কর না। এক নারীর শরীরে পড়ে থাকার জন্য এ জন সুলতান জন্মায়নি। আমি ধরার জন্য জন্মাইনি বাহাদুর, আমি ছড়িয়ে দেবার জন্য জন্মেছি। এক নারীর দেহে আমার মন ভরে না। আই ওয়ান্ট ডিফারেন্ট ডিফারেন্ট ফিমেল। বাহাদুর হেলান দিয়ে পা তুলে বলল, জীবনে কয়টা মেয়ে ছাড়ছস হিসাব রাখছিস? হিসাব করি নাই। তোর সময় থাকলে তুই কর হিসাব। তাও একটা মোটামুটি নম্বর দে শুনি। এজন সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি তো নিজেই গুলায় ফেলছি কয়টা। চেহারা মনে নাই, নাম মনে নাই, নম্বর মনে থাকবে কেমনে? জীবনে প্রেম করিসনি? প্রেম আমার কাছে প্রেম ফকিরের ভিক্ষার চেয়েও সস্তা। বাহাদুর মুখ ঘুরিয়ে বলল, তাইলে সারাদিন মেয়ে মানুষ নিয়া এইডা ওইডা কেন করস? এজন পায়ের তলায় ফেলে সিগারেটটা দলাই মালাই করে বলল, চাহিদা মেটানোর লাইগা। তো কি একবারও মনে হয় ন? আমার মন নাই রে মাইরি, মনটা আগেই ডাস্টবিনে ফালাইয়া দিছি। বাহাদুর ঠান্ডা গলায় বলল, এমন ভাবে কতদিন টিকবি? মরার আগ পর্যন্ত টিকমু। ঢাকায় থাকা আজকে নিয়ে 5 দিন মেহেরিনদের। মেহেরিন ছাদের দোলনায় বসে আছে। উর্মি এখনো ঘুমাচ্ছে। মেহেরিনের হাতে মায়ের ফোন। ইমন ভাইয়ের সাথে তো মেহেরিনের দেখাই হলো না, অথচ কাল বা পরশু তারা চলে যাবে বাড়ি। মেহেরিন কল লাগালো ইমনের নাম্বারে। ইমন শুয়েছিল। ফোন আসায় ফোনের দিকে তাকাতেই দেখলো মেহেরিনের মায়ের নাম্বার। ইমন ভাবলো উর্মি কল করেছে, সেজন্য ফোন রিসিভ করে বলল, হ্যাঁ উর্মি বল। মেহেরুন মৃদুস্বরে বলল, আমি মেহেরিন, ইমন ভাই। ইমন কান থেকে ফোনটা নামিয়ে একবার ফোনের দিকে তাকালো। মেহেরিন ফোন করেছে, তাও আবার নিচ থেকে। শোয়া থেকে বসে বলল, হ্যাঁ মেহেরিন বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো, জীবন যেভাবে চালাচ্ছে সেভাবেই। আপনার কি চাকরি এখনো হয়নি ইমন ভাই? হবে কিভাবে বলো, সব তো বন্ধ করোনার জন্য। আর এই ঢাকা শহরে লোক ছাড়া জব পাওয়া দুর্বিষহ। আপনি এখন কোথায়? মালিবাগ। কাল কাল পরশু হয়তো চলে যাব বাড়িতে। উর্মি শেষবার দেখা করতে চায় আবার। আজ সময় থাকলে আজ। আচ্ছা, আমি দুপুরের দিকে আসছি। তুমি আসবে মেহেরিন? অনেক দিন হলো তোমায় দেখি না। ভীষণ মনে পড়ে সেই দিনগুলো। গান কি গাওয়া হয় এখনো? মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। গানের মাস্টার নেই, সেজন্য গান গাওয়াও হয় না। আপনি গান নিয়ে ভাবলেও পারতেন ইমন ভাই। গান শখের বশে শিখেছিলাম মেহেরিন। খেয়েছো সকালে? আপনি? এখনো খাওয়া হয়নি, খেয়ে নিন। রাখছি তাহলে। মেহেরিন ফোন কেটে দিল। উর্মিদের জন্য ভীষণ কষ্ট হয় মেহেরিনের। কত কষ্ট করেই না তারা জীবনযাপন করছে। দুপুরের দিকে উর্মিকে নিয়ে বের হলো মেহেরিন। তেহেরান আজ আসেনি সাথে। ইমন আজও হেঁটে এসেছে। দূর থেকে দেখলো মেহেরিন উর্মিকে। চোখ জুড়িয়ে গেল মেহেরিনের মুখশ্রী দেখে। এই মেয়েটার চেহারায় একটা কিছু আছে, দেখলেই হৃদয়ে প্রশান্তি বয়ে যায়। ইমন এগিয়ে আসলো। মেহেরিন স্ফীত হাসলো। তিনজনে মিলে একটা ব্রেঞ্চে বসলো। উর্মি ভাইকে এটা ওটা বলছে। ইমন মনোযোগ দিয়ে বোনের কথা শুনছে। পাশ দিয়ে ঝালমুড়িওয়ালা যেতেই উর্মি বলে উঠল, ভাই ঝালমুড়ি খাবো। ইমন ঝালমুড়িওয়ালার দিকে তাকালো। তার পকেটে আছে তো মনে হয় 20 টাকার এমন একটা নোট। বোন চেয়েছে খেতে নাও করতে পারবে না। সেদিনও কিছু খাওয়াতে পারেনি। ইমন ম্লান মুখে দুটো মুড়ি দিতে বলল লোকটাকে। লোকটা বানিয়ে দিল, একটা উর্মি আর একটা মেহেরিনের জন্য। মেহেরিন লক্ষ্য করলো ইমন পকেটে হাত দিয়ে টাকা বের করলো। 20 টাকার একটা নোট। আবারও হাত দিল পকেটে, কিন্তু এবার কিছু বের করলো না। টাকা আর নেই। মেহেরিন জিজ্ঞেস করলো, ইমন ভাই আপনি খেলেন না? ইমন টাকাটা দিয়ে বলল, আমি খেয়ে এসেছি, পেট ভরা। বেশ কিছুক্ষণ থাকার পর এবার মেহেরিনদের ওঠার পালা। উর্মি ভাইকে জড়িয়ে বলল,
ভাই আর থাকা লাগবে না ঢাকায়, আমাদের সাথে চল, গ্রামে কিছু একটা করা যাবে। ইমন স্ফীত হেসে বলল, তা বললে হয় না বোন, ভালো থাকিস, খুব শীঘ্রই বাড়ি যাব। মেহেরিন উর্মিকে হাঁটতে বলে ইমনের সামনে এসে দাঁড়িয়ে সাইড ব্যাগ থেকে একটা খাম বের করে ইমনের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাসায় গিয়ে খুলে দেখবেন ভাইয়া, আসছি, সাবধানে থাকবেন। মেহেরিন চলে গেল। ইমন তাকিয়ে দেখলো মেয়েটার যাওয়ার দিকে। কি আছে এই খামে? ইমন ভাবতে ভাবতে হাঁটা ধরলো খামটার দিকে তাকিয়ে। সোলেমান আর ইব্রাহিম একটু বেরিয়েছিল, আর্মি অফিস থেকে ফিরছে, এখন তারা ক্লাবে যাবে। শরীরে শরীফের কাছে গাড়ি চালাচ্ছে ইয়াসিন। সামনে সিটে ইয়াসিনের পাশে ইব্রাহিম আর পেছনে সোলেমান। সোলেমান ফোনে কিছু একটা করছে। আকস্মিক জোরে গাড়ি ব্রেক কষতেই সোলেমান ইয়াসিনকে বকা দিয়ে বলল, মারার প্ল্যান করছিস নাকি আমায় ইয়াসিন? ইয়াসিন সামনে তাকালো। এক পুরুষ এখনই তাদের গাড়ির তলে এসে মরতে যাচ্ছিল। ভাই, এক স্যামরা গাড়ির সামনে আসছে মরতে। মরে গেছে? না, যা দেখে আয়। ইব্রাহিম বের হলো। ইমনের শরীরে ধুলোবালি লেগে আছে। সেটা পরিষ্কার করে মাটিতে পড়া মেহেরিনের খামটা তুলতেই দেখতে পেল সামনে এক লোক দাঁড়িয়ে আছে। ইমনেরই ইমনেরই দোষ ছিল সেটা বুঝতে পেরে ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার, বেখেয়ালির কারণে এমনটা হলো। ইব্রাহিম আপাতমস্তক দেখল ইমনকে। নাম কি তোমার? জি, ইমন। বাসা কোথায়? বাসা মহাদেবপুর, এখন থাকি মালিবাগ। সোলেমানদের বাড়িও তো মহাদেবপুর। জানো না দেশের যা অবস্থা, তারপরও মাস্ক ছাড়া এভাবে বের হয়েছো কেন? মাস্ক আছে পকেটে। কি করো তুমি? বেকার আমি, চাকরির জন্য ঢাকায় এসেছি। ইব্রাহিম পকেট থেকে একটা কার্ড বের করে বলল, কাজ না পেলে এই নাম্বারে কল দিও, কাজের ব্যবস্থা হয়ে যাবে। ইমন তপ্ত শ্বাস ফেলে চলে আসলো। কি তখন থেকে এই লোকটা এটা ওটা জিজ্ঞেস করছিল, কে এই লোক? ইব্রাহিম গাড়িতে এসে বসলো। সোলেমান বিরক্ত হয়ে বলল, নিজের বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলি নাকি? ছেলেটা ভীষণ অসহায় লাগলো। ঢাকায় এসেছে কাজের সন্ধানে, তোদের মহাদেবপুরের ছেলের বাড়ি, সেজন্য কাজের ব্যবস্থা করে দিলাম। দেশের বেকারত্ব হ্রাস করা আমাদের দায়িত্ব। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল, ক্লাবের সামনে এনে থামালো। গাড়ি থেকে নেমে সোলেমান সোজা ভেতরে ঢুকে দোতলায় গিয়ে শেষের এক কক্ষে ঢোকে। পুরো রুম ফাঁকা, শুধু আছে একটা আলমারি, যা দেখতে বাহির থেকে আলমারি কিন্তু আসলে এটা একটা দরজা। সোলেমান এই দরজা খুলতে একটা সিঁড়ি দেখা গেল। সোলেমান সিঁড়ি দিয়ে একদম নিচে আসলো। পেছন পেছন ইব্রাহিমও, চেয়ারে হাত পা বাঁধা শরীফ। দেহে প্রাণ নেই, শরীরের বিভিন্ন স্থানে কাটা, রক্ত এখনো চুইয়ে চুইয়ে পড়ছে। সোলেমান এগিয়ে আসলো, শরীফের বন্ধ থাকা চোখের পাতা উঁচু করতেই দেখতে পেল ফাঁকা। সোলেমান সরে আসলো, পাশ থেকে কেরোসিন তেল দিয়ে শরীফের মৃতদেহের ওপর ছিটিয়ে দিল। তারপর পকেট থেকে লাইটার দিয়ে জ্বালিয়ে দিল। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, পুড়তে শুরু করলো মৃতদেহ। ইব্রাহিম চোখ ফিরিয়ে নিল। আসলেই রাজনীতি কখনোই শুধু নীতি মেনে হয় না, নীতির বাহিরেও একটা নীতি আছে, যা স্বয়ং সোলেমান নিজে বানিয়েছে। ইমন ম্যাচে ফিরে খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, তারপর খামটা খুলতেই দেখতে পেল তাতে 3,000 টাকা আছে। মেহেরিন মূলত ইমনকে টাকাগুলো দেওয়ার জন্য দেখা করতে চেয়েছিল। মেহেরিন ভালো করে বুঝতে পেরেছে ইমনের পকেট শূন্য, আর সরাসরি টাকাটা দিলে ইমন কখনোই নিত না, সেজন্য খামের টাকার সাথে একটা চিরকুটো আছে। ইমন পড়ল, ইমন ভাই, টাকাগুলো আমি জমিয়েছিলাম ঈদের সালামি টিফিনের টাকা দিয়ে। আমি ধারণা করেছিলাম আপনি ভালো নেই, সেজন্য এইগুলো আপনায় দিলাম। আমি চাই ক্ষণিকের জন্য হলেও আপনি আপনার এই দুর্বিষহের সময় পাশে থাকতে। টাকাগুলো সামনে দিলে কখনোই নিতেন না, তাই বলছি টাকাগুলো আপনি আপনার মনে করে কাজে লাগান। যখন আপনার চাকরি হয়ে যাবে তখন না হয় ফিরিয়ে দিয়েন। আপনি ভালো থাকুন। আপনার ওপর অনেক আশা নিয়ে বসে আছে উর্মি আর চাচি। আপনি সফল হন, আপনাদের এই দুর্বিষহ কেটে যাক অতি শীঘ্রই। ইমন মৃদু হাসল।
টাকাগুলো সযত্নে রেখে দিল খামে। বিড়বিড় করে বলল, শুধু দুর্বিষহের সময় নয়, সারাটা সময়, দুঃখের সাথে সাথে সুখের সময়ও আমি তোমাকে পাশে চাই মেহেরিন। সোলেমান বাসায় ফিরে ইজি চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। এখন কিছুটা শান্তি লাগছে। হুট করে পকেটে থাকা ফোন বেজে উঠল। সোলেমান না দেখেই ফোনটা রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে অতি পরিচিত এক কণ্ঠস্বর ভেসে আসলো। কেমন আছো সোলেমান? সোলেমানের পায়ের রক্ত মাথায় চড়ে গেল এই কণ্ঠ শুনে। তীব্র কণ্ঠে বলল, ফোন কেন দিয়েছিস? শুনলাম বিয়ে করছো। সোলেমান কপালে রাগের কারণে দুভাঁজ পড়ল। নজর রাখছিস আমার ওপর? ফোনের ওপর থেকে নিঃশব্দ হাসির রোল শোনা গেল। হাসির শব্দ শুনে গায়ে জ্বালা ধরে গেল সোলেমানের। নজর রাখা লাগে না সোলেমান? মেয়েটা কি ভীষণ সুন্দরী সোলেমান? সোলেমান তো মেয়েটাকে দেখেনি। মেয়েটা সুন্দর? আম্মা তো বলেছে তার পছন্দ হয়েছে, তাহলে নিশ্চয়ই রূপে গুণে অতুলনীয়। তোর চেয়ে হাজার গুণ সুন্দরী সে। কথাগুলো বুক চিরে ছুরির মতো বিঁধে গেল প্রেমার মনে। চোখের কোণে জমে থাকা জল মুছে সে গলা আটকে আসা কণ্ঠে বলে ওঠে, তুমি বিয়ে করবে এটা আমি মানতে কেন পারছি না সোলেমান? আমার বুকে ফেটে যাচ্ছে। তোর বুক ফেটে গেলে তোর জামাইকে গিয়ে বল ডক্টর দেখিয়ে সেলাই করিয়ে আনতে তোর বুক। অভিমানের সুরে প্রেমা বলল, বিয়েটা না করলে হয় না? সোলেমান চেয়েছিল বিয়েটা করবে না, কিন্তু এই মেয়ের কথার প্রেক্ষিতে এখন মায়ের পছন্দ করা মেয়েকেই সোলেমান বিয়ে করবে। তুই জামাইয়ের বিছানায় ফুর্তি করবি আর আমি তোর শোকে কুমার হয়ে থাকবো সারা জীবন? এই তোর কি লজ্জা নেই? একজন বিবাহিত নারী হয়ে পরপুরুষকে ফোন দিয়েছিস এত রাতে? প্রেমার মুখ অপমানে ফ্যাকাশে হয়ে গেল। আবেগে ভেসে ফোন করেছিল, এখন মনে হচ্ছে কান্নায় ডুবে যাবে। সোলেমানের বিয়ের খবর শুনতে পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারেনি। সেজন্য আবেগে ফোন করে মনে যা আসছে তাই বলে দিয়েছে প্রেমা। ছোট্ট করে বলল, সরি, রাখছি, ভালো থেকো, আর পারলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। সোলেমান তীব্র তাচ্ছিল্যের সহিত বলল, ক্ষমা? তাও আবার তোর মতো মেয়েকে? ইহকালে কেন, পরকালেও তোর মতো মেয়েকে আমি সোলেমান ক্ষমা করব না। আমার ঘৃণা বাঁচবি তুই। ফোন রাখ, আর ফোন দিবি না কোনোদিন আমায়। সোলেমান ফোন কেটে দিল, নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো। মেয়েটা ফোন করে দিল আজ তার মুডের 12টা বাজিয়ে। প্রেমা ফোনটার দিকে তাকিয়ে রইল। জীবনের কোন প্রান্তে, কোন অজান্তেই প্রেমা এতটা নিঃস্ব হয়ে গেল। প্রায় সময়ই দেখে নম্বরটা, কিন্তু কল দেওয়ার সাহস হতো না। আজ সাহস করে দিয়েছিল। তার সোলেমান অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে ভালোবাসবে, এটা মানতেই পারছে না প্রেমা। তারপরও মেনে নিতে হবে, সোলেমানেরও অধিকার আছে কারোর সাথে সুন্দর মতন বাঁচার। কিন্তু প্রেমার জীবন, সে তো সুখী নেই। তার জীবন সুখ কবে ছিল শেষবার? সোলেমানকে হারানোর পর থেকে জীবনে তার জাহান্নাম। কম কষ্ট তো আর হয়নি সোলেমানকে ছেড়ে আসার সময়। এক পাহাড় সম কষ্ট নিয়ে এসে সোলেমানকে ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু কেউ জানতে পারল না সেদিন প্রেমার অগোচরে করা কান্নার কথা। কেউ জানতে পারল না সেদিন এক বুক কষ্ট নিয়ে এসে সোলেমানকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছেড়েছে। অথচ পৃথিবীর লোকেরা জানলো প্রেমা প্রতারণা করেছে। চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে প্রেমা এগিয়ে গেল বেলকনির দিকে। গ্রিল আঁকড়ে ধরল দুহাতে। ঠান্ডা ধাতব স্পর্শে গাল বেয়ে গড়িয়ে পড়ল জমাট বাঁধা কষ্টের অনুভূতি। গালে এক পাশে রক্ত জমে নীলচে দাগ হয়ে উঠেছে। শরীরটা তার আঘাতের ব্যথায় জর্জরিত। ফর্সা সুন্দর নূরের মতো চেহারাটা এখন আর সেই আগের নূর নেই। আছে শুধু আঘাতের চিহ্ন। অর্ধচাঁদের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে প্রেমা বলে উঠল, তুমি জানতেই পারো না তোমায় তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তোমাকে ছেড়ে আসার পর থেকে আমি সুখের মুখ দেখিনি। জানি না আর কখনো দেখতে পারবো কিনা, তবে জেনে রেখো আমি আজও তোমায় ভালোবাসি। আমার প্রথম ও শেষ প্রেম ভালোবাসা ছিলে, আর মৃত্যুর আগ অবধি তুমি থাকবে। কিন্তু তুমি তো জানতেই পারবে না। তোমার চোখে ঘৃণা নিয়েই আমার মৃত্যু হবে একদিন, দেখে নিও।
তোমার ঘৃণাকে আমি প্রচণ্ড ভয় পাই। কথাগুলো শেষ হতেই বুকের ভেতর থেকে গুমড়ে উঠল কান্না। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে প্রেমার, কিন্তু এ বাড়িতে কান্নারও অনুমতির প্রয়োজন। এ বাড়িতে ব্যথাও যেন শিষ্টাচারের আবরণে ঢাকা। কিন্তু ঠিক তখনই দূরে এক গাছের ডালে নিঃশব্দে এসে বসলো একটি ছোট চড়ুই পাখি। রাতের নীরবতার ছুঁয়ে ওর ডানা ভিজে উঠেছে বেদনায়। ঠান্ডা হাওয়ায় পাখিটার পালক হালকা কেঁপে উঠল, ঠিক যেমন প্রেমার বুকের ভেতর থরথর করে কাঁপছিল চাপা কান্না। চাঁদের ম্লান আলোয় পাখিটির অবয়ব আবছাভাবে দেখা যাচ্ছিল। সেই নিঃশব্দ সাক্ষীর মতো বসে থাকা পাখিটার দিকে তাকিয়ে প্রেমার বুকের ভেতর জমে থাকা সুর যেন ফুরিয়ে বেরিয়ে এলো নিভৃত কাঁপুনির মতো। চাঁদের ম্লান আলোয় ঝাপসা হয়ে ওঠা পাখিটার দিকে তাকিয়ে নিজের অচিন্তনীয় বেদনার স্বর বয়ে নিয়ে প্রেমা গেয়ে উঠল এক নিঃশব্দ প্রার্থনা। যাও পাখি যারে ওড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে।